সালে যুদ্ধ যখন ছড়িয়ে পড়ছে সারা ইউরোপ জুড়ে, তখন রবার্ট ওপেনহাইমার আর ওয়ার্নার হাইজেনবার্গ লড়াই চালিয়ে যাচ্ছেন এক নতুন যুদ্ধক্ষেত্রে। ইউরেনিয়াম পরমাণু ভাঙতে পারার পরেই শুরু হয়ে গেছে পরমাণু যুগ। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র আর জার্মানি পরমাণু বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকা ভয় পাচ্ছিল যে জার্মানরা আগে বোমা তৈরি করে ফেলবে, কারণ জার্মানদের কাছে ইউরেনিয়াম আছে আর তাদের আছে হাইজেনবার্গ। লিপজিগ, জার্মানি, 1941। নাৎসিরা ইতিমধ্যেই 1200 টন ইউরেনিয়াম বেলজিয়াম থেকে আনিয়েছে। বোমা তৈরির জন্য বাকি শুধু ইউরেনিয়াম পরমাণুকে ভাঙা এবং একটি অনিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন তৈরি করা। প্রত্যেকটা ছোট বিক্রিয়া থেকে খুব একটা বেশি শক্তি নির্গত হয় না, কিন্তু এগুলো একসাথে একটি শৃঙ্খলায় ঘটনা গেলে ক্ষমতা অতিরিক্ত হারে বাড়ে। যদি একই সময় বিপুল পরিমাণ ইউরেনিয়াম পরমাণু ভাঙা যায়, তাহলে প্রচুর শক্তি তৈরি হবে যা একটা শহরকেও ধ্বংস করতে পারে। কিন্তু এটা শুধুই একটা তত্ত্ব, যতক্ষণ না ওয়ার্নার হাইজেনবার্গ এটা প্রমাণ করতে পারছেন। তখনও জানা ছিল না বাস্তবে চেইন রিঅ্যাকশন হবে কিনা। এখনো সেটা হিসেব করে হাতে কলমে প্রমাণ করা বাকি আছে। ওকে, নামো এবার, আস্তে আস্তে। হাইজেনবার্গ একটি ছোট পারমাণবিক চুল্লি তৈরি করেন যার নাম ফাইল। আরেকটু নামো। ভারী জল এবং ইউরেনিয়ামের স্তর দিয়ে মাঝখানে রাখা ছিল একটি নিউট্রনের উৎস। যদি দেখা যায় শুরুতে যতগুলি নিউট্রন ছিল পরে তার থেকে বেশি আছে, তার মানে অনেকগুলি পরমাণু নিউক্লিয়াস ভাঙা গেছে, যা পারমাণবিক চেইন রিঅ্যাকশন তৈরি করার প্রথম ধাপ। প্রায় 10%-এর মতন এখানে বেড়ে গেছে, প্রায় 10%-এর মতন বেড়ে গেছে দেখছি। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। ভীষণ দুর্লভ প্রাকৃতিক ইউরেনিয়াম তুলে এনে বিশাল বড় এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে তা নিয়ে কাজ শুরু করার আগে এই চেইন রিঅ্যাকশন যে বাস্তবে সম্ভব তা প্রমাণ করা খুবই জরুরি ছিল। হাইজেনবার্গের পরীক্ষা হল প্রথম ধাপ। আপাতত এখন একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে নাৎসিরা পারমাণবিক বোমা তৈরির দিকে অনেকটা এগিয়ে গেছে, যখন আমেরিকা সবে শুরু করেছে। 1942-এর শেষের দিকে যখন নাৎসিদের আক্রমণে ইউরোপের দম বন্ধ হয়ে আসছে, তখন জার্মানির পারমাণবিক অগ্রগতি সম্বন্ধে আমেরিকার অনুমান ছাড়া আর কোনো উপায় নেই। নিউ মেক্সিকো, 1942। কিন্তু তারা বোমা বানানোয় জার্মানিকে হারানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। বেশ, যথেষ্ট জায়গা আছে কি? আপনি বলুন। জেনারেল লেসলি গ্রোভস এবং তার নতুন সহকর্মী রবার্ট ওপেনহাইমারের কাজ করার জন্য ম্যানহাটনের তুলনায় একটা ভালো জায়গা চাই। কৌতূহলী চোখের বাইরে জনমানুষ শূন্য কোনো জায়গা চাই তাদের। ওপেনহাইমার চেয়েছিলেন জায়গাটা যেন ফাঁকা হয়, জেনারেল গ্রোভস চেয়েছিলেন জায়গাটা যেন এমন হয় যাতে চারিদিকে তারের বেড়া দিয়ে পুরোটাকে বাকি পৃথিবীর থেকে আলাদা করে নেওয়া যায় এবং সবটা গোপন রাখা যায়। ওপেনহাইমার গ্রোভসকে নিউ মেক্সিকোর এক বিচ্ছিন্ন শহরের কথা বলেন, যেখানে তিনি তার জীবনের ছোটবেলাটা কাটিয়েছেন। সান্টা ফে থেকে 48 কিলোমিটার উত্তর পশ্চিমে এই শহরটির নাম লস আলামোস। তারা দুজনে মিলে পুরো লস আলামোস ঘুরে সমীক্ষা করে দেখেন একটা বড় বাড়িও খুঁজে পান না যা মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। 1943-এর মার্চ।
নিশ্চয়ই ভাবছেন কেন আপনাদের আমরা এই মরুভূমির মাঝে নিয়ে এসেছি। জেন্টলম্যান, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাস্তবে ব্যবহারযোগ্য সামরিক অস্ত্র হিসেবে একটা বোমা তৈরি করা, যা থেকে দ্রুত হারে নিউট্রন চেইন রিঅ্যাকশনের মাধ্যমে শক্তি নির্গত হবে। এখানে সবচেয়ে মেধাবী মানুষদের মধ্যে কয়েকজন আছেন। এখন যুদ্ধ চলছে বন্ধুগণ, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার সৈন্য, সাধারণ মানুষ। আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধ শেষ করি। থ্যাংক ইউ। ওপেনহাইমার দেশের সেরা বিজ্ঞানীদের নেতৃত্ব দেবেন পারমাণবিক বোমা বানানোর এই প্রকল্পে। কিন্তু হাতে সময় বেশি নেই। এটা একদম চূড়ান্ত প্রতিযোগিতা, আর জার্মানরা আগে বোমা বানাতে পারলে কি যে হবে সেটা বোঝা কারোর পক্ষে অসম্ভব ছিল না। লস আলামোস, নিউ মেক্সিকো, 1943। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে আমরা একটা বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম পাবো, কিন্তু একটা যথেষ্ট নয়। ওপেনহাইমার বুঝতে পারলেন যে শুধু ইউরেনিয়াম দিয়ে এই কাজ হবে না, তাই তিনি আরেকটি তেজস্ক্রিয় পদার্থের দিকে মনোযোগ দিলেন, প্লুটোনিয়াম। ইউরেনিয়ামের মতো পারমাণবিক শক্তিতে প্লুটোনিয়াম তৈরি করা অসম্ভব নয়, কিন্তু এটা বিস্ফোরণ ঘটানোটা কঠিন। আপনি যদি এখানে একটা প্লুটোনিয়াম টার্গেট রাখেন আর এখানে প্লুটোনিয়াম বুলেট রাখেন, আপনি যত জোরেই এটা ছড়ুন না কেন, টার্গেটে পৌঁছবার আগেই কিন্তু তা দুর্বল হয়ে পড়বে। এই সমস্যার সমাধান করতে না পারলে কখনোই প্লুটোনিয়াম বোমা তৈরি করা যাবে না। লিপজিগ, জার্মানি, 1942 সালে ভার্নার হাইজেনবার্গই প্রথম বিজ্ঞানী যিনি পারমাণবিক চুক্তিতে অতিরিক্ত নিউট্রন তৈরি করতে পেরেছিলেন, কিন্তু সেক্ষেত্রে পরমাণুর সংখ্যা ছিল খুবই কম। এখন তার লক্ষ্য বড় মাত্রায় চেইন রিঅ্যাকশন তৈরি করা। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এবং এর 80টা ধাপের মধ্যে ইউরেনিয়াম পরমাণু থেকে এত শক্তি তৈরি হবে যে তা একটা আস্ত শহরকে ধ্বংস করে দিতে পারবে। অক্সিজেন কমে গেছে, কিন্তু তাড়াতাড়ি নামাও। কিন্তু এর পরবর্তী ধাপটা শুধু কঠিনই ছিল না, ছিল বিপজ্জনক। সবাই এখানে বেরিয়ে যাও, এক্ষুনি বেরো বেরো, বেরিয়ে যাও এখান থেকে। আউট আউট আউট। হাইজেনবার্গ এবং তার সহকর্মীরা একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচেছিলেন এবং তাদের পুরো গবেষণাগার ধ্বংস হয়ে গেছিল। কিন্তু যখন এই ঘটনার কথা আমেরিকাতে ছড়িয়ে পড়েছিল, তখন সবাই ভয় পেয়ে ভেবেছিল যে নাৎসিরা হয়তো পরমাণু বোমা প্রায় বানিয়ে ফেলেছে। আপনি কি শিওর খবরটা কি পাকা? তখন কোনো কৃত্রিম উপগ্রহ ছিল না, আর আমাদের জার্মানিতে কোনো গুপ্তচরও ছিল না। এটা ছিল একদম ভুয়ো খবর, কিন্তু সবাইকে আরো সন্ত্রস্ত করে তোলার পক্ষে এটা যথেষ্ট ছিল। লস আলামোসের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ এক অগ্রগতি ঘটান, কিন্তু এখন তাদের চিন্তা নিশ্চয়ই খুব একটা দেরি হয়ে যায়নি। এটা সবার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। জার্মানি হয়তো যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু কয়েকটা পারমাণবিক বোমা হাতে পেলে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে।